বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে আলোচনা করব, আদৌ কি মুক্তি মিলছে? এই সাবজেক্টের উপরে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের দুজন সুবিখ্যাত বক্তা, হাই ভোল্টেজের বক্তা আমি বলি। জুলাই ৩৬ আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুই বিপ্লবী কণ্ঠস্বর। একজন হলেন ব্যারিস্টার মেজর সারওয়ার, আরেকজন হলেন আন্তর্জাতিকভাবে পরিচিত এবং এখন আমাদের দেশে বা আন্দোলন করেছিলেন বিদেশে বসে, তুরস্কে বসে, তিনি হলেন ডক্টর ফাইজুল হক। আপনাদের দুজনকেই আজকের সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে স্বাগত। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। প্রিয় দর্শক, জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল, যেখানে অসংখ্য ছাত্র জনতা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন দেশের মুক্তির জন্য। প্রতিবেশী দেশের নিয়োগকৃত সরকারের, ফেসিবাদ সরকারের হাত থেকে এই দেশকে মুক্ত করার আন্দোলনে যে রক্তপাত হয়েছে, সেই রক্তের ঘ্রাণ এখনো মুছে যায়নি। কিন্তু এরপরেই ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন দল খুব দ্রুত নির্বাচনের জন্য খুবই চাপ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব আজকে যে আদৌ এই শান্তির পথে আসার জন্য, মুক্তির পথে আসার জন্য এই দ্রুত নির্বাচনটা কতটুকু সহায়ক হতে পারে, আদৌ কি সহায়ক, আদৌ কি এটা সম্ভব কিনা, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রথমে আমি ব্যারিস্টার সারওয়ারের কাছে যাব। ব্যারিস্টার সারওয়ার, আপনি তো আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছেন, দুঃসাহসী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিস্ট হাসিনার মসনদকে তছনছ করে দেওয়ার জন্য আপনি কথা বলেছেন। সেক্ষেত্রে এই যে বর্তমান পরিস্থিতি চলছে, বিশাল একটা স্যাক্রিফাইসের বিনিময়ে আপনার কি অভিমত? এই সময়ে কি আমরা প্রস্তুত নির্বাচনের জন্য? ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সেই আন্দোলনে আপনিও ছিলেন এবং আন্দোলনের স্প্রিয়া এমনভাবে ছড়িয়ে পড়েছিল আমাদের ভিতরে যে আমার স্ত্রী সহ অনেক অফিসারদের পরিবার, আমার ছোট দুই বাচ্চা, তারাও রাস্তায় নেমে গেছে এবং সেইগুলোর ভিডিও রয়েছে। যে রাস্তায় না নামলে মনে হচ্ছে যে আমরা হয়তো এই ইমানি দায়িত্ব অথবা এই ঐতিহাসিক দায়িত্ব পারফর্ম করতে পারছি না। কেন এটা দরকার ছিল, কেন এই অভ্যুত্থান, কেন এই বিপ্লব আমাদের সংগঠিত করতে হলো? এই কারণে যে দেশ স্বাধীন হলো একটা বৈষম্যবিহীন রাষ্ট্র গড়ার জন্য, কারণ সেই সময় পাকিস্তান আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিচ্ছিল এবং মূল সেই অর্থনৈতিক যে শোষণ, অর্থনৈতিক যে নিপীড়ন, সেইটা ছিল মূল কারণ যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা স্বাধীন হলাম। স্বাধীনের পরে ৭১ থেকে ৭৫ এটা কোনো শাসন ব্যবস্থা ছিল না, একটা লুটপাট ছিল, একটা পরিবারতন্ত্র ছিল, যে কোনো ন্যায্যতা ছিল না সমাজে। সেখানে শেখ সাহেবের পতন হলো, প্রেসিডেন্ট জিয়ার শাসন আবার আসলো, এবং আমি ট্রুলি বিশ্বাস করি বাংলাদেশ গঠনে যে নেতৃত্বের প্রয়োজন ছিল সেইটা প্রেসিডেন্ট জিয়ার সময়ই এদেশের মানুষ দেখেছে। আমি ট্রুলি আমার তার সাথে হাত মিলাবার সুযোগ হয়েছিল, এবং আমি যে ২০১০ সালে জাতীয়তাবাদী দলের মেম্বারশিপ নিয়েছিলাম, সেই প্রেসিডেন্ট জিয়াকে মাথায় রেখে সেইখান থেকে এরশাদ সাহেব আসলো, এরশাদের পতন হলো। ৯১ থেকে ২০২৪ পর্যন্ত, ৯১ থেকে ৯৬ বিএনপির ওই শাসনামল আমি বলবো অত্যন্ত ভালো শাসনামল ছিল। ৯৬ থেকে ২০০১ আওয়ামী লীগের শাসনামলটা রিলেটিভলি ধরা যায় যে ঠিক আছে, কোনোভাবে একটা শাসন ব্যবস্থা চলছে। সেই সময় ইন্ডেমনিটি বিল তারা বাতিল করলো। ৭৫-এর যারা, তাদের ভাষায় যারা খুনি, জনগণের ভাষায় যারা মুক্তি সেনা, তাদেরকে বিচারের সম্মুখীন করলো। এরপরে ২০০১ থেকে ৬ বেগম জিয়া জনসভায় বলেছে শাসন করতে গেলে ভুল হতে পারে, কিন্তু ২০০৯-এর পরে ২৪-এ ফ্যাসিজম এমনভাবে চলে আসলো যে মানুষ নিষ্পেষিত হয়ে গেছিল, যে মানুষের নাবিশ্বাস উঠেছিল। শাসন ব্যবস্থা এই জায়গায় চলে গেল, একটা পিয়নের ৪০০ কোটি টাকা সম্পত্তি হয়ে গেল, যে যারা এমপি, যারা মন্ত্রী, যারা ক্ষমতাসীন দলের সদস্য, তাদের ভিতরে একটা লুটেরার একটা কম্পিটিশন হলো, কে কার চেয়ে বেশি লুট করতে পারো। এমপি পদটা হলো যে আঙ্গুল ফলে কলাগাছ হওয়ার একটা পদ। তার আগে কি সম্পত্তি ছিল, হঠাৎ করে তিনি টেন্ডারবাজি করতে পারেন, তিনি কমিশন বাণিজ্য করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। হয়তো আগে টাকা ছিল ২ কোটি, হঠাৎ করে ২০০ কোটি। অর্থাৎ আইন প্রণয়নের পরিবর্তে
মনে হলো যে ওটা টাকা বানাবার একটা মেশিন হলো এমপিশিপ। পরিস্থিতি এমন হলো যে পাপুল নামে একজন, সে নিজের এমপি পদটা কিনলো এই 200-300 টাকা কোটি দিয়া, শুধু নিজে না, তার ওয়াইফের জন্য তিনি এমপি পদটা কিনলো। তো এমপি পদটা আর আইন এমপি হওয়ার আগেই তার আছে, তাহলে হ্যাঁ 300 কোটি টাকা দিয়ে কিনলো, তার 300 কোটি তার ওয়াইফ, 600 কোটি টাকা তো পেলো করতে। তো এমপি পদটা এমন হয়ে গেল যে এটা একটা টাকা বানাবার একটা মেশিন হলো। সেই পাপুলের বাংলাদেশে বিচার হলো না, কুয়েতে বিচার হলো, এবং সেই বিচারে তার শাস্তি ভোগ করছে এখনো। মানুষ সেইখান থেকে যে স্লোগানগুলো আসছে যে লক্ষ শহীদের রক্তে স্বাধীনতা, দেশ কারো বাবার নয়, এবং মূল উদ্দেশ্যটা কি ছিল? একটা এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কখনো স্বৈরতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে লুটপাটতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের উপরে স্টিমরোল চালিয়ে তারা আখের গুছাবে, টাকা পাচার করবে কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, এবং সেইখানে যে সেকেন্ড হাউস করবে। সেইখান থেকে যে মুক্তির কথা আপনি বলছেন এই অনুষ্ঠান, সেই মুক্তি পেতে হলে এমন একটি শাসন ব্যবস্থা প্রয়োজন হবে যেখানে ন্যায্যতা থাকবে, যেখানে সুশাসন থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে প্রতিটি মানুষ আইনের চোখে সমান হবে। এবং সেইটা আনতে হলে সবচেয়ে বড় রিফর্মস হলো পলিটিক্যাল দলের ভিতর হওয়া দরকার। দলের পদ পজিশন ব্যবহার করে আপনি যাচ্ছেন যে পলিটিক্যাল দলগুলোর ভিতরে এখন রিফর্ম দরকার। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর ফাইজুল হক, ব্যারিস্টার সারওয়ারকে আপনি শুনলেন, উনি যে কথাগুলো বললেন একজন বিপ্লবের অংশীদার হিসেবে, আপনিও বিপ্লব করেছেন, উনি বলছেন দলের ভিতরে সংস্কার না আসলে কোনোভাবেই আপনি সেই আশা, ইচ্ছা, এই অবজেক্টিভ কোনোটাই পূরণ করা সম্ভব হবে না। এই যে গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, অর্থাৎ উনি মিন করতে চাচ্ছেন 300 আসনে যদি আপনি সৎ, যোগ্য, নির্ভীক, স্পিরিটেড, দেশপ্রেমিক সদস্য নির্বাচিত করতে না পারেন, তাহলে কখনো সেই বিপ্লবের বিচার তো হওয়া দূরের কথা, ধারে কাছে হবে না। আবার সেই যাহা ছিলে তেমনই হইবে, যাহা লাউ তাহাই কদু। আপনি বলুন তো, এই দলগুলো কি প্রস্তুত? 5 তারিখে আমাদের বাংলাদেশের যে বিপ্লবটা সাধিত হয়েছে, এটা ছিল পুঞ্জীবিত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। সারা বাংলাদেশের মানুষ গত 53 বছরে যেটা পায়নি কিন্তু আকাঙ্ক্ষা করে বসেছিল, সেটার জন্য, মুক্তির জন্যই আপনারা এই মুক্তির কথা যে অনুষ্ঠানটি করছেন, এই মুক্তির স্লোগান নিয়েই কিন্তু তখন মানুষ এই 5 তারিখে রাজপথে নেমে এসেছে। তখনকার সময়ের মানুষের মধ্যে একটি জজবা ছিল যে সমস্ত দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে তার ব্যক্তি স্বাধীনতা চায়, রাজনৈতিক স্বাধীনতা চায়, কথা বলার স্বাধীনতা চায়, ধর্মীয় স্বাধীনতা চায়, সাংস্কৃতিক স্বাধীনতা চায়। এই সব কিছু মিলে সামষ্টিক দৃষ্টিকোণ থেকে 5 তারিখের বিপ্লবটা সাধিত হয়েছে। আমরা আশাও করেছিলাম যে বাংলাদেশে এই বিপ্লবটার উপর ভিত্তি করে হয়তো একটা বড় ধরনের পরিবর্তন সম্ভব, কিন্তু কিছুটা হলেও সেখান থেকে বাংলাদেশের মানুষকে হতাশ হতে হচ্ছে কিছু কিছু জায়গায়, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা সরোয়ার সাহেব খুব ভালো করে বুঝাতে চাচ্ছিলেন। যে জায়গাটার আমাদের সংস্কার হওয়া দরকার ছিল সেটা আদতে হয়নি। বাংলাদেশকে আপনি যদি সংস্কার করতে চান, তাহলে বিপ্লব আপনাকে সংস্কারের একটা বিগিনিং করে দিতে পারে, কিন্তু এটাকে লম্বা সময়ের জন্য এস্টাবলিশমেন্ট করতে হলে সেখানে আমাদের নিজস্ব সংস্কারের বিকল্প কোনো পথ নাই। যেমন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর কি উচিত শিক্ষা হয়েছে 5 তারিখের পরে এখন পর্যন্ত যে আগামীর বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই? আমি তো বেশ কয়েক মাস পর্যন্ত যা দেখছি তাতে মনে হচ্ছে আমরা আবারও সেই 1-11 লাইনে যাচ্ছি। পূর্বের মতো কোনো একটা সরকার আসলো, কিছুদিন থাকলো, তারপরে একটা নির্বাচন দিল, ভেগা ঝাগা দিয়ে কোনো রকম আমি একটু পার তালে ব্যস্ত আছি। এই যে একটা ধারণা আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া, যে কোনো মূল্যে নির্বাচন একটা করে আমি পাওয়ার পলিটিক্সে ঢুকে যাওয়া, তাতে তো আমার সংস্কার কিংবা দেশের মানুষের কল্যাণ কিংবা রাষ্ট্রের যে চিন্তা সেটা সাধিত হচ্ছে। ডক্টর হক, এই প্রসঙ্গে আপনাকে একটা জিনিস আমি জাস্ট কিউরিসিটি আমার, আগে তো 5 তারিখ পর্যন্ত কিংবা 5 তারিখের আগ পর্যন্ত যে দেশপ্রেমিক দলগুলো যারা ছিল, পলিটিক্যাল পার্টি, 14 দল বাদ দিয়ে, 14 দল তো অল আর ফেসিস্ট, দ্যাট উই নো, সবার কমন এনিমি ছিল 14 দল কিংবা ফেসিস্ট সরকার। কিন্তু 5 তারিখের পরে আমরা দেখছি রাজনৈতিক মেজর দলগুলোর মধ্যে বিশাল একটা সংকটের সৃষ্টি হয়েছে। এবং কালকেরও পত্রিকায় দেখলাম 2 জনকে হত্যা করা হয়েছে, ইয়েতে রাউজান্না কোথায় জানি, জামাতের 2 জনকে হত্যা করা হয়েছে সাতকানিয়া। আবার আজকে পত্রিকায় দেখলাম পাবনার কোন উপজেলা ইউএনের অফিসে জামাতের 4 জন নেতাকে নির্মমভাবে পিটিয়েছে বিএনপির নেতারা।
এই যে দুইটা দলের মধ্যে আরো অন্যান্য দলের মধ্যে যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশে আসলে শেখ হাসিনার বিদায় নেওয়ার মধ্য দিয়ে দুটো জিনিস হয়েছে, একটা বিপদও হয়েছে আর একটা আমরা আপদ মুক্তও হয়েছি। তো আপদ মুক্ত আমরা 5 তারিখে হয়েছি, কিন্তু বিপদটা মুক্ত এখন পর্যন্ত আমরা হতে পারিনি। বিপদটা কি? বিপদটা এটাই যেটা আপনি এখন বললেন, যে সারা বাংলাদেশে আমাদের মধ্যে একটা অনৈক্যের বীজ তিনি তৈরি করে রেখে গিয়েছেন। এবং আগে আমাদের সকলের একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনা, ফেসিবাদ, আওয়ামী লীগের সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন। এখন আমরা সেই জায়গাটায়, শেখ হাসিনা যেহেতু অ্যাবসেন্স, আমরা গিয়ে এখন নিজেরাই নিজেদের মধ্যে সেই অনৈক্য তৈরি করছি। এবং আমরা এখনো ভাবছি না যে আমাদের বিজয়টা পূর্ণাঙ্গ এস্টাবলিশমেন্ট হয়নি। হওয়ার আগ পর্যন্ত আমরা যদি এখনই আমরা একে অপরের মধ্যে কাদা ছড়াছড়িতে লিপ্ত হই, নিজেরা নিজেদের মধ্যে একজন আরেকজনকে খুনাখুনিতে ব্যস্ত হই, তাহলে এখানে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হবে। নাম্বার 1, পাবলিক যে ইম্প্যাক্ট, জনগণের মধ্যে যে এক ধরনের স্বস্তি থাকার কথা, সেটা অস্বস্তিতে রূপান্তরিত হবে। এবং সেটার জন্য ব্যাড ইফেক্ট কিন্তু আমাদের এই বিজয় অর্জনকারী প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকেই আজকে ক্যারি করতে হবে। অন্যদিকে আপনি যখন এই জায়গাটায় আমাদের এই উদ্দেশ্য থেকে দূরে সরে আসব, তাহলে আবারও কিন্তু এই বাংলাদেশে একটি অনিশ্চিত রাজনৈতিক জায়গায় আপনাকে ধাবিত হতে হবে। নেক্সট 5 ইয়ার্স ধরেন এই ধাঁচে যদি কোনো রাজনীতি চলে, তারপরে আবার আর একটা নির্বাচন হলো, নির্বাচনের পরে একটা গভর্নমেন্ট, যে কেউ XYZ, বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, অন্য রাজনৈতিক দল আসতে পারে, আসতেই পারে। নির্বাচনে যে আসবে আমরা তাকে ওয়েলকাম জানাবো। কিন্তু নির্বাচনে আসার আগ পর্যন্ত যদি আমাদের এই প্রবণতা চলমান থাকে সংস্কার ছাড়া, তাহলে আগামীর বাংলাদেশ যে কি ঘটবে সেটা কিন্তু এখনই দেখে বলে যাওয়া যাচ্ছে। আপনি আগামীর বাংলাদেশের রাস্তায় চাঁদা উঠবে না, টেন্ডারবাজি হবে না, টেম্পো স্ট্যান্ড দখল হবে না, বাস স্ট্যান্ডে মারামারি হবে না, কিংবা হসপিটাল বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের সংঘাত হবে না, সে নিশ্চয়তা তো আমি যদি এই 2 বছরে দিতে পারি বা 1 বছরে দিতে পারি, তাহলেই কেবলমাত্র জনগণ বিশ্বাস করবে যে আগামীর বাংলাদেশ কিভাবে হবে। এখন তো শুরু, আমি তো দেখছি সব জায়গায় এত চাঁদাবাজি শুরু আগের মতোই চলছে, বালির গ্যার নিয়ে মারামারি চলছে। এটাই এখন শঙ্কার জায়গা, যে এখন যে চিত্রটা হচ্ছে, এই চিত্র যদি চলমান থাকে তাহলে আগামীর বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটি এরকম জুলাই বিপ্লবের অপেক্ষায় থাকতে হবে, যে বিপ্লব দিয়ে পূর্ণাঙ্গ কোনো একটা বিপ্লবের দিকে বাংলাদেশকে যেতে হবে। তবে আমি এটাও বলছি যে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। যেমন আমাদের কিন্তু একটা সময় প্রবণতা ছিল না যে কোনো রাজনৈতিক দল অন্যায় করলে তাকে বহিষ্কার করতে হয়, এই টেন্ডেন্সি ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু এটা অন্তত পক্ষে সংস্কার হয়েছে যে এবার অন্তত 2000-এর অধিক নেতাকর্মী কিন্তু বহিষ্কৃত হয়েছে। এমনকি জামাতের একজন লোক, সম্ভবত আপনি ফেনীতে সম্ভবত ফোন কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন, তাকে কিন্তু ইনস্ট্যান্ট বহিষ্কার এবং সেখানে বড় শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এই যে খুনাখুনি আপনি যেটা একটু উল্লেখ করলেন, গতকালকের যে 2জন ব্যক্তিকে আপনার চট্টগ্রামের লোহাগাড়াতে হত্যা করা হলো, ডেকে নিয়ে, মাইকে ডেকে নিয়ে, তারপরে সালিশির নাম করে তাদেরকে ডাকাত পরিচয় দিয়ে তারপরে মারলো। কাদেরকে? যে লোক 13 বছর পর্যন্ত বিদেশে অবস্থান করেছে শুধু আওয়ামী লীগের মামলা হামলার ভয়ে। এবং আরেকজন ছিলেন যিনি হচ্ছেন এই 24-এর যোদ্ধা, যিনি সামনে এসে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এই 2জন মানুষকে পিটিয়ে হত্যা করেছে। কত নির্মম! ব্যারিস্টার সারোয়ার, আপনার কাছে আসছি। ব্যারিস্টার সারোয়ার, এই যে আবার সেই স্টাইলে খুনোখুনি, এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? কেন হচ্ছে? এখানে কি বিদেশি কোনো ইন্ধন আছে? এখানে কি ফ্যাসিস্টদের প্রেতাত্মাগুলো কি এগুলো ঘটাচ্ছে, নাকি বর্তমান সরকার ব্যর্থ এই সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে? বিচার ব্যবস্থার কথা বলতে গেলে আপনার সাথে আওয়ার্স টুগেদার কথা বলতে হবে। সংক্ষেপে একটু বলি যে আমাদের বিচার ব্যবস্থা প্রবাবলি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। এখানে এক হলো দীর্ঘসূত্রিতা, 2 হলো মিথ্যা মামলা, 3 হলো মামলা জট। এবং আমাদের বিচারকদের ভিতরে অনেক ক্ষেত্রে যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম প্রয়োজন সেইটা নাই। এখানে আমাদের বারান্দায় কথা হয় যে অনেক সময় যে চেহারা দেখে জজ সাহেব ভরকে যায়, তখন তার ক্ষেত্রে একটা আলাদা ধরনের রায় হয় যে একই মামলায় একজন জুনিয়র লয়ে গেল, হয়তো সেখানে একটা রেজাল্ট হলো, ওই একই মামলায় একজন সিনিয়রকে নিয়ে গেল, হয়তো তার দল ক্ষমতায়, দেখা গেল অন্য রেজাল্ট হলো। সো এইগুলো আমাদের জুডিশিয়ারির অত্যন্ত দুর্বল দিক। এবং এটা নিয়ে আমরা প্রতিনিয়ত সাফার করি। যেখানে মামলার শুনানি করা একটি মানবাধিকার, আমার মামলা শুনানি করব, সেই ক্ষেত্রে একটি মামলার শুনানি করার জন্য বছরকে বছর, মাসকে মাস অপেক্ষা করতে হয়। আমি একটা ভুয়া ব্যাংকের বিরুদ্ধে একটা PIL করেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেইটা গত 6 মাস ধরে শুনানি করতে পারি নাই। প্রতিদিন আমি কোর্টে বসে থাকি 3-4 ঘন্টা, যে কখন ধরে মামলাটা। সো এইরকম পরিস্থিতিতে শ্রম ঘন্টা নষ্ট হয়, কোনো ম্যানেজমেন্ট করা যায় না। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে, অ্যাপিলেট ডিভিশন মিলিয়ে
5 লক্ষের বেশি মামলা এইখানে হায়ার জুডিশিয়ারিতে রয়েছে এবং 40 লক্ষ রয়েছে নিম্ন কোর্টে পেন্ডিং মামলা। সো একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে যে মামলাকে ব্যবহার করে অপরাধীকে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড, কোর্ট সিস্টেমকে অপরাধ এবং ইনস্ট্রুমেন্ট অফ সিস্টেম হিসেবে অনেকে এখন ব্যবহার করছে। সেই জায়গাটা থেকে আমরা কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। যে আলোচনায় ছিলাম যে রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, আপনি দেখেন আজকে ফ্যাসিজমের পতন হলো কেন? যে তারা এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো শ্রেণী নাই, এমন কোনো গোত্র নাই যেখানে মানুষ এগ্রিভ ছিল না। অর্থাৎ তাদের কোনো রকম কোনো জনপ্রিয়তা ছিল না। মানুষ নেমে গেছে, তাদের ছিল শুধু পুলিশ, আর্মি, বিডিআর, এগুলা, কোনো মানুষ ছিল না। সো সকল ফ্যাসিজমের এইভাবে পতন হয়। ফ্যাসিজম কোথাও পৃথিবীতে টেকে নাই। ফ্যাসিজম যদি চিরস্থায়ী হতো তাহলে সাদ্দাম হোসেনের পতন হতো না, তাহলে গাদ্দাফির পতন হতো না, তাহলে চসেস্কুর পতন হতো না। এখন আসি, এইটা সত্য যে স্বৈরাচারী পতন হবে। ইন্ডিয়া ভেবেছিল, ভেবেছিল যে বাংলাদেশে শেখ হাসিনার আর কোনোদিন পতন হবে না, শেখ হাসিনা নতুন ইতিহাস সৃষ্টি করবে যে অটোক্রেসি ইন পারপেচুইটি, অটোক্রেসি কন্টিনিউ করবে। কিন্তু হঠাৎ করে ঘটে গেছে। এখন এই জায়গাটায় যখন ঘটলো, এখন তো তাদের মাথা গরম হয়ে গেছে, তারা তো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবে। এই জায়গা হলো আমাদের, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা সংস্কার চাই, আমাদের কাজ করার প্রয়োজন আছে। সেই জন্য আপনার কথাটা আমি শুনছি একটা আলোচনায়, যে বলি যে আজকে যদি স্বৈরাচারী পতন না হতো তাহলে তো আপনার 29 পর্যন্ত অপেক্ষা করতে হতো তো। ঠিক, হ্যাঁ, তো এই হঠাৎ করে আমি বিএনপির সদস্য, আপনি হঠাৎ করে এখন এই প্রসঙ্গে বলতে হয়, আমরা এই প্রসঙ্গে আবার আসবো। আমি এক মিনিট স্যার, নাহলে ফ্লোটা নষ্ট হবে। যে রাজনীতিতে আই এম সরি টু সে, আমি একজন রাজনৈতিক কর্মী হয়ে বলছি, আপনি 1% লোক পাবেন কি না যে যাকে ইনবিলাপ দিলে সে নেয় না, অথবা যে কমিশন বাণিজ্য করে না, অথবা ভয়ে, মামলার ভয় অথবা অন্য কোনো ভয়ে ফেলে চাঁদাবাজি করে কিনা। তো এই ধরনের একটা চরিত্রহীন বড় গ্রুপ নিয়ে রাজনৈতিক দল, তারা তাদের মাথায় থাকে নির্বাচন মানে তারেক সাহেব হয়তো বুঝবেও না যে অতি লয়ালিটি, নিজের নাম বলার আগে, নিজের বাবার নাম বলার আগে নেতার নাম বলে 20 বার। এই যে অতি লয়ালিটি, এই অতি লয়াল লোকগুলোই আমরা দেখছি জনগণের সম্পত্তি বেশি লুটপাট করে, এবং তা আমরা বিগত সময়ে দেখেছি। লয়ালিটির কাবার ব্যবহার করে সমস্ত লুটপাটতন্ত্রকে সে জায়েজ করে। সঠিক। এই জায়গায় সংস্কার দরকার, যে দলের ভিতরে যারা দুর্নীতি করে, দলের ভিতরে নীতি নৈতিক সুরক্ষা কমিটি আছে কিনা, নীতি সুরক্ষা। আমরা এই বিষয়ে আবার আসবো এক পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম দুই বিজ্ঞ ব্যক্তিত্বের কাছ থেকে মুক্তি আদৌ কি সম্ভব। আমরা আবারও ফিরে আসবো, এক সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি, অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা ছিলাম এমন একটা পর্যায়ে যেটা হাই ভোল্টেজ চলছিল। এখন আমরা সেই হাই ভোল্টেজের কথাগুলো এখন নিয়ে যাব আমাদের ডক্টর ফাইজুল হকের কাছে। ডক্টর ফাইজুল হক, আপনি লক্ষ্য করে থাকবেন বেশ কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশ, আমি জানি না শত্রু না বন্ধু, এখন আমি বুঝতে পারিনি, বাট আমি শত্রু হিসাবেই এতদিন দেখে আসছি, তাদের বন্ধুত্বের কোনো লক্ষণ তাদেরকে দেখিনি। তাদের ডিফেন্স চিফ বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত তারা আলোচনায় কোনো কিছুতে যাবে না। এটা কিন্তু তার বলার কথা না, এটা আসার কথা ছিল সরকার প্রধানের কাছ থেকে, কিন্তু ডিফেন্স প্রধানের কাছ থেকে আসছে। সে আলোকে আমরা আমাদের সেনাপ্রধানকেও কোনো দোষ দিতে পারবো না যখন উনি রাষ্ট্রীয় ব্যাপারে কিছু কথা বলবেন, অবশ্যই তার সে অধিকার আছে। যাই হোক না কেন, সেটার সাথে দ্রুত নির্বাচনের একটা করার কি সম্পর্ক আছে কিনা সেই কথাটার সাথে, এটা আমাদের কিছু কিছু দল যে চাচ্ছে, এটার আপনি কি মিল খুঁজে পাচ্ছেন? আর যদি মিল খুঁজে পান, কেনই বা তা? দেখেন, প্রথমত কথা হচ্ছে ভারতের এই মুহূর্তে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না, কবে হবে না এ নিয়ে কথা বলারই অধিকার নাই। কারণ এই 5 তারিখের জুলাই বিপ্লবের চটপাকাতটা শুধুমাত্র শেখ হাসিনার গায়ে লাগে নাই, বরঞ্চ এই খুনি হাসিনাকে যেই রাষ্ট্রটি থাকার জন্য, বসার জন্য স্থান করে দিয়েছে, সেই রাষ্ট্রের গালের উপরেও থাপ্পড় লেগেছে। এবং এটা বাংলাদেশের জনগণ সব জায়গায় বলে বেড়াচ্ছে। এই বিজয়টা শুধুমাত্র আমাদের
আধিপত্যবাদের বিরুদ্ধেও যেমন বিজয়, পাশাপাশি আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের এবং ফেসিবাদের বিরুদ্ধেও বিজয়। তবে ভারত তাদের জায়গা থেকে কিছু অপরিচ্ছন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, যেটা জনগণকে বিভ্রান্ত এবং বিভাজনের দিকে নিয়ে যেতে চায়। আচ্ছা। যেমন তারা হয়তো এদেশের বড় বড় কিছু রাজনৈতিক দলের ভিতরে পিছন থেকে ঢুকে রাজনৈতিকভাবে আবার একটি ষড়যন্ত্র খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। তারা ধারণা পোষণ করে কেউ কেউ, আমি বলছি না কে করছে কারা করছে, যে ভারতকে সাথে রাখলে হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসা আমার জন্য সহজ হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, সেনাপ্রধান এই বক্তব্যটি রেখে, ওই দেশি সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যটার মধ্য দিয়ে একটি ইশারা ইঙ্গিতে তারা আবার আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইনভলভ হতে চায়। এই বক্তব্যটা নিবে, এই বক্তব্যের সাথে মিল তাল রেখে আবার এদেশের রাজনৈতিক দলগুলো বক্তব্য দিবে, এই তাল রেখে বক্তব্য দিতে গিয়ে তাদের সাথে একত্রে একটা আন্দোলনের সূত্র তৈরি হবে, সূত্র তৈরি হতে গিয়ে একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে কেউ না কেউ একটা ওয়েলকাম জানাবে। এটার একটা মাস্টার প্ল্যান রয়েছে। আচ্ছা। আমি মনে করি এই মাস্টার প্ল্যানের মধ্যে যারা পড়বে, সেই রাজনৈতিক দল, বাংলাদেশের যত বড় শক্তিশালী রাজনৈতিক দল হোক, জনতার কাতারে তারা সর্বনিম্ন জায়গায় পৌঁছবে। এটা হচ্ছে এই জুলাই বিপ্লবের চেতনা। আচ্ছা। এদেশের কোনো মানুষ এখন আর জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই কাউকে কেয়ার করে না। জনগণ কেয়ার করে দেশপ্রেমিককে। সে যদি হতে পারে দাড়িওয়ালা, সমস্যা নাই, হতে পারে দাড়ি ছাড়া লোক, সমস্যা নাই, কিন্তু দেশপ্রেমিক ভাব দেখাবেন, ভিতরটা ভারতপ্রেমী, সেই মানুষদেরকে এদেশের জনগণ কোনো অবস্থায় দিবে না। Fantastic. যেটা আমাদের দেশের এখন কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়েছে। একটা জিনিস মনে রাখবেন মিস্টার হক সাহেব, আপনি বাংলাদেশের পরিবর্তনের সাথে এখন কিন্তু আর আওয়ামী লীগ আমাদের সাথে নাই। বাংলাদেশের জনগণকে এখন আর ধোঁয়াশা দিয়ে লাভ নাই যে এইটা না করলে আওয়ামী লীগ এসে যাবে। না, আওয়ামী লীগ আসবে না। এখন আমাদের মধ্যে এই তিনজন বসা আছি, জনগণ যদি আপনাকে ভালো মনে করে আপনাকেই চয়েস করবে। এখানে আর আপনাকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে হক সাহেবকে ভোট দেওয়া থেকে বিরত রাখার সুযোগ নেই। না, একটা কথা আছে কিন্তু, যদি এই দলের মানে মার্কায় কলা গাছও দাঁড় করানো হয়, তাকে ভোট দিন না, সেই চিন্তা কিন্তু 5 তারিখে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গেছে, না, আপনি মনে হয়েছে। করেন? হয়েছে বলে আমরা মনে করি, কিন্তু মিডিয়ায় এবং জনতার সামনে আপনারা অনেক কিছু দেখে হয়তো অনুভব করেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে 16 বছর যেহেতু সাদা কাগজ দেন নাই, ব্যালট দেন নাই, ভোট হয় নাই, আপনি এখনো বুঝবেন না যে হোয়াট ইজ ইউর গ্রাউন্ড। কিন্তু আপনি যখন এই ব্যালটটা দিবেন, তখন আপনার সামনেই দেখতে পাবেন যে এমন কিছু মানুষ উঠে আসছে যাদেরকে জীবনে আপনি ভাবতেও পারেন নাই। যেমন আবাবিল পাখির মতো করে আপনার সেই কাবা শরীফের কি বলে, আপনার বড় বড় হস্তি বাহিনীকে, হ্যাঁ, আপনি এটা বলেছিলেন একটা আলোচনায়, সেই জায়গাটা কিন্তু তাদেরকে ধ্বংস করে দিয়েছে। 5 তারিখে ঠিক ভোটটাও তেমন হবে। যার কাছে মনে হবে এই ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেট এত বড় মার্কার সামনে এই লোক হয়ে গেল, হ্যাঁ তারাই হবে, কারণ আধিপত্যবাদের বিরুদ্ধে আমার লড়াই হয়েছে। অতএব ভারত যে কুটচালটা করছে সেটা কিন্তু স্পষ্ট। আমরা কিন্তু দেখছি যে প্রতিনিয়ত আমাদের দেশে যত ষড়যন্ত্র হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এই যে খুন খারাপি হচ্ছে, আপনি কি মনে করেন এটা মানে সিম্পলি হচ্ছে? এভরিথিং দেয়ার প্ল্যান, এবং তারা কিন্তু স্টিল সেই প্ল্যান নিয়ে আগাচ্ছে। এবং তার মধ্যে বড় প্ল্যানটা হচ্ছে আমাদের দেশে অনৈক্য তৈরি করতে তারা কিন্তু বড় ভূমিকা পালন করছে। যেমন আলেমদেরকে একভাবে বুঝাবে, এই দেশের কারীদেরকে একভাবে বুঝাবে, রাজনীতিবিদদেরকে একভাবে বুঝাবে, তোমার পাশে এত বড় রাষ্ট্র, তার মতো না চললে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। অথচ ভারতের পাশে বহুত রাষ্ট্র রয়েছে যারা ভারতকে বিন্দুমাত্র জিজ্ঞাসা করে না, তারা পরিচালিত হচ্ছে স্বাধীনভাবে, সার্বভৌমত্ব নিয়ে। অতএব আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে যদি জুলাই চেতনার উপরে ভিত্তি করে ধরে রাখতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশও কিন্তু কঠিন পরিস্থিতি। আমরা আবার আপনার কাছে ব্যারিস্টার সারোয়ার, আমরা দেখলাম এই গত কিছুদিন আগে বিপ্লবী যারা ছিলেন তাদের অসংখ্য লক্ষ লক্ষ লোকদেরকে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল তারা গঠন করলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনি লক্ষ্য করেছেন, আপনি কি সেখানে গিয়েছেন কিনা আমি জানি না, বাট আমরা যতটুকু দেখেছি এটা একটা বিশাল সারা জাগানো একটা দল গঠনের অনুষ্ঠান। ইতিপূর্বে বাংলাদেশে কখনো এই ধরনের একটি দল গঠন করার জন্য বিপুল সমাবেশ হয় নাই। এই ব্যাপারে আপনি কি মনে করেন তারা কেন হঠাৎ করে নতুন একটি দল গঠন করতে গেলেন? এটা কি রাজনৈতিক দলগুলোর উপরে ত্যক্ত বিরক্ত হয়ে, নাকি তারা নতুন যে আশার বাণী তারা দেশবাসীকে জাগিয়েছিল, যে আশার বাণী দিয়ে সেই আশার বাণী পূরণ করার জন্য তারা দাঁড়িয়েছে? আপনার অভিমত কি? আমি মনে করি দ্বিতীয়টা, যে আশার বাণী পরিপূরণ করার জন্য তাদের এই উদ্যোগ। এই কারণে বলবো যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি যে দ্বিদলীয় ব্যবস্থা চলমান রয়েছে, তারা সবসময় রাজনৈতিক জনগণের আকাঙ্ক্ষার সাথে অ্যাডজাস্টেড হয়েছে, যার জন্য আজকে ব্রিটেনে কখনো অভ্যুত্থান হয় না ওই সেন্সে। তারা ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে 30 বছর, সিভিল ওয়ার হয়েছে আমেরিকাতে। তো আপনি যদি দেখেন যে তারা যখন, এবং কমিউনিস্ট যেটা আছে যেখান থেকে উৎপত্তি হয়েছে সোভিয়েত রাশিয়া, সেইখানে কমিউনিজম ধ্বংস হয়েছে,
কিন্তু রাশিয়াতে এবং কিউবাতে কমিউনিস্ট রয়েছে, কারণ তারা পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করেছে। অ্যাডজাস্ট যখন পরিস্থিতি এবং জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, সেই জন আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক উদ্যোগ আসবে। শুধু এই যে ছাত্রদের যে উদ্যোগ সেটা না, আরও 12টা উদ্যোগ হয়েছে বলে আমার নলেজে রয়েছে, বিভিন্ন পত্রিকায় দেখেছি। তার মানে হলো এক্সিস্টিং দলগুলো জন আকাঙ্ক্ষার সাথে পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট হতে পারে না বলে নতুন দল তৈরির আকাঙ্ক্ষা চলমান রয়েছে। এখান থেকে কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর শিক্ষার একটা ব্যাপার আছে। তারা যদি এই বিপ্লবের আকাঙ্ক্ষা 90%ও ধারণ করতো, 80%ও ধারণ করতো, তাহলে কিন্তু নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার যে স্পৃহা আকাঙ্ক্ষা সেটা ডিফিউজ হয়ে যেত। সেইটা হয়নি। এখন বিপ্লবোত্তর বাংলাদেশ 2টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। বিপ্লবের পরে অথবা আপনার অভ্যুত্থানের পরে 2টা সিচুয়েশন সৃষ্টি হয়। যাদের বিরুদ্ধে বিপ্লব হয়, আইদার তারা ওখানে নিহত হয়, অথবা বিচারে ফাঁসি হয়, অথবা পালিয়ে যায়। বাংলাদেশের সেকেন্ড সিনারি হয়েছে ইরাক, লিবিয়া এবং আপনার চসেস্কুর দেশে রোমানিয়া। তারা কিন্তু ওখানে রোমানিয়া চসেস্কুর তো গণ আদালতে ফাঁসি হয়েছিল, আর ওই 2জন হলো অভ্যুত্থানের সময় মারা গেছে, বিপ্লবের সময়। তো বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জটা হলো যে এখানে ফ্যাসিজম পালিয়ে গেছে। শুধু ফ্যাসিজম না, ফ্যাসিজমের টপ এশালন এবং প্রথম শ্রেণীর যত নেতা ছিল সব, কারণ ইন্ডিয়া যে তাদেরকে প্ল্যান করেছিল এটার প্রমাণ হলো ইন্ডিয়া তাদেরকে এখন রক্ষা করছে, আশ্রয় দিছে। এবং ওখানে বসে অজিত দোভাল নামে একজন সোকল্ড ওদের ন্যাশনাল অ্যাডভাইজার আছে, সিকিউরিটি অ্যাডভাইজার, সোকল বললাম এই লোকটার লেখাপড়া আছে বলে আমার জানা নাই, আন্তর্জাতিক রাজনৈতিক জানে না এবং ইন্টার স্টেট রিলেশনস বুঝে না, দেশপ্রেমিক। এই কারণে যাই বলুন না কেন ও দেশের ক্ষতি করছে। না অজিত দোভাল তো তার দেশকে এমন ভাবে ভালোবাসে, এরকম একটা আমাদের একজন দেখান না। আমি বলি সে আসলে তার ভালোবাসাটা ক্ষতির কারণ হচ্ছে যে সে আসার পরে নেইবারিং কোন দেশের সাথে সম্পর্ক যতটুকু ছিল সেটা আরো খারাপ হয়েছে। সো ওই যে কৈটুল্য, ওই কৈটুল্য পলিসি আসলে ভুল প্রমাণিত হচ্ছে যে এখন ইন্টার স্টেট রিলেশনস হইল অ্যাকোমোডেটরি পলিসি, সবাই একসাথে সেটাকে ডেভেলপ করবে। সো সে ফেইল। এবং ওখানে এখন তার সাথে যোগদান করেছে তারেক সিদ্দিকী, এই যে মুজিব নামে একটা অফিসার পালায়ে গেছে, আরো কয়েকজন নাকি পালায়ে গেছে। আগে সে ওখানে বসে একা একা ষড়যন্ত্র করতো, এখন কিন্তু তারা এক জায়গায় বসে হয়তোবা সেইখানে বসে ষড়যন্ত্র করে ফেলেছে। তাহলে এটা হলো ফার্স্ট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যেখানে স্বৈরতান্ত্রিকতা খতম হয়ে যায়, সেখানে পুনর্গঠনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ আসে। যুদ্ধ উত্তর অথবা বিপ্লব উত্তর কোন দেশ ভালোভাবে পুনর্গঠিত হয়েছে? রুজভেল্ট আমেরিকা যুদ্ধ উত্তর পুনর্গঠন করেছে, চার্চিল ইউকেতে, আপনার চার্লস দ্য গল ফ্রান্সে। তো এখানে প্রফেসর ইউনুস সাহেবের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। অভিজ্ঞতা কি বাংলাদেশ কি চালাতে কি অভিজ্ঞতা আছে? আমি বলি অভিজ্ঞতার কাছে ইয়ার কি ছিল, ইউ উইল এগ্রি জেনারেল জিয়া একটা প্রসেসে আসছে। আর্মি প্রসেসটা তো রাষ্ট্র পরিচালনার প্রসেস, সেইটা ওনার না। উনি নিজেই বলে যে আমি এই লোক না, রাজনীতির লোক না, উনি নিজেই বলতেছেন। আমি সেই জায়গায় বলছি তাহলে এই ডাবল চ্যালেঞ্জ আপনি ঠিক করেন। ওই লিবিয়া সেখানে আসি, লিবিয়া, তারপরে আপনার ইরাক এবং রোমানিয়া এখন পর্যন্ত কিন্তু স্টেবল হয় নাই। কারণ হলো সেকেন্ড যে চ্যালেঞ্জটা আসে, প্রথম যে পতনের পরে যে চ্যালেঞ্জটা আসে, সেই চ্যালেঞ্জ উত্তরণ করার জন্য যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দরকার হয়, সেই ব্যবস্থাপনায় আমাদের ঘাটতি রয়েছে বলে আমি মনে করি। এই সর্বশেষ দেখেন আরেকজন অ্যাডভাইজার নিল, আমার ডাইরেক্ট টিচার সিয়ার আব্বাস। আচ্ছা, আমি যতটুকু জানি তো সে নরম প্রকৃতির লোক। আমি স্যার 3টে জিনিস হোল্ড করি। সবচেয়ে বেশি মিডিয়ায় দাওয়াত পায় কারা? লয়ার, সেনাবাহিনী অফিসার এবং ইউনিভার্সিটি স্পেশালি আন্তর্জাতিক সম্পর্ক। আইআরের ছাত্র। আমি ওই ছোট অভিজ্ঞতা থেকে বলি যে আপনার সাথে নরম প্রকৃতি যে চ্যালেঞ্জ উত্তরণ, তো অলরেডি সমালোচনা শুরু হয়েছে। আই লাইক মাই টিচার ভেরি ওয়েল, কিন্তু উনি আবার সেই এনজিওর লোক। ওই যে এনজিও এবং চিটাগং এর বাইরেতে বের হতে পারছে না। প্রথম আলোর গ্রুপ, ওই যে তো তাহলে যে ব্রেভিটি, যে অনেস্টি, যে ডেডিকেশন, যে এখানে দিন যদি 24 ঘন্টা হয়, কাজ করা দরকার 36 ঘন্টা, সেই স্পিড কোথায়? এরপরও বলবো যে প্রফেসর ইউনুসকে সময় দেওয়া দরকার। প্রফেসর ইউনুস একটা অফিস বুঝতে 3 থেকে 6 মাস লাগে। ওনার ভুল ত্রুটি বুঝে সেটা সংশোধন করে একটা জায়গায় পৌঁছবার জন্য আমাদের একটা ঐক্যমত থাকা উচিত বলে আমি মনে করি। এই ফাঁকে বড় দলগুলো তাদের যে দুষ্ট লোক আছে, দুষ্ট
চরিত্রহীন তাদেরকে ফিক্স করার জন্য, তাদেরকে বের করে ভালো মানুষ সামনে আনার জন্য একটা সময় পাচ্ছে। সঠিক। ব্যারিস্টার সরোয়ার, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আলোচনা করব মুক্তির কথা অনুষ্ঠানে আমাদের দেশের যে মুক্তির কথা নিয়ে। একটা পর্যায়ে কয়েকদিন আগে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে অনুষ্ঠানে রাওয়াতে আমাদের বর্তমান সেনাপ্রধান, যিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে সবার কাছে পরিচিত এবং দেশপ্রেমিক, সুগভীর দেশপ্রেম তার ভিতরে প্রথিত, একজন প্রকৃত ধার্মিক ইমানদার একজন লোক, যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন এবং জামাতে ইমামতিও করেন তিনি, এবং তার প্রতিটি কথার স্ফুরণ ঘটে দেশপ্রেম দিয়ে। সেই ব্যক্তি এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা হতাশা ব্যক্ত করেছেন, অনৈক্য নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, এবং তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব যে হুমকির সম্মুখীন হবে এই অনৈক্যের কারণে সে কথাটা তুলে ধরেছেন। তার কথাটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন। কিছু কিছু লোক যারা এই দেশকে ফ্যাসিস্টের আমলে যারা কথা বলে নাই, ফ্যাসিস্টের ভয়ে তটস্থ থাকতো, নিজেদের সম্পদ রক্ষা, নিজেদেরকে রক্ষা করে, তারা আজকে সরবে এই কথাগুলো সমালোচনা করছে। এই ব্যাপারে আপনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসেবে আপনার মন্তব্য কি? দেখেন, আমি স্পষ্ট করে বলতে চাই, যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব এই মুহূর্তে সেনাপ্রধান না থাকতেন, তাহলে 5 তারিখের এই জুলাই বিপ্লবটা আমরা ঘরে নিয়ে আসতে পারতাম না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। কেন পারতাম না? এজন্যই পারতাম না, শেখ হাসিনা চেয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা যাক, কিন্তু তার দালাল দিয়ে এই দেশের মানুষদেরকে হত্যা করে ক্ষমতায় থাকতে। এবং তিনি ওরকম একজন দালাল সেনাপ্রধানকেই খুঁজতে চেয়েছিলেন, কিন্তু উনি ভুল জায়গায় নক করেছেন। যেখানে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব রাষ্ট্রের জন্য, মানুষের জন্য বিবেককে খাটিয়ে তিনি সুকৌশলে এই জায়গাটাকে সুন্দরভাবে আমাদের হাতে তুলে দিয়েছেন, চেষ্টা করেছেন বিজয়টাকে আমাদেরকে ঘরে তুলে আনার জন্য। একজন সেনাপ্রধান তিনি কিভাবে কাজ করবেন, কেমনে করবেন, সেটা একজন জেনারেল সাধারণ মানুষের মতো হবে না। তিনি রাষ্ট্রের ভিতরে থেকেই, রাষ্ট্রের চাকরি করি, রাষ্ট্রের সার্বভৌমত্ব চিন্তা করি, দেশ বিদেশি সকল ষড়যন্ত্র সামনে দেখে শুনে বুঝেই তাকে সাহায্য করতে হবে। অতএব সিম্পলি আমরা যারা বিভিন্ন জায়গায় মন্তব্য করি, এই মন্তব্যগুলো আদতে বাস্তবতার সাথে, পরিস্থিতির সাথে মিল রেখে কেউ করে না। এটা এক ধরনের কথা বলতে হয়, তাই বলছে। সেনাপ্রধান দেখেন যে বক্তব্যটা দিয়েছে, আমি স্পষ্ট তাকে ধন্যবাদ জানাই। আমি শুনেছি বারবার তার বক্তব্যগুলো ছিল যে 8 মাস হয়ে গিয়েছে, আর না, অনেক হয়েছে, অনেক সময় গিয়েছে। এইভাবে যদি আমাদের মধ্যে মারামারি চলতে থাকে, কাটাকাটি চলতে থাকে, পরিস্থিতি খারাপ হতে থাকে, হিংসা বিদ্বেষ চলতে থাকে, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে থাকে, ডাকাতি হতে থাকে, চুরি হতে থাকে, তাহলে এই জন্য তো সেনাবাহিনী আপনার চুপ করে বসে থাকবে না। রাষ্ট্রের তো এন্ড অফ দ্য ডেতে আপনি তো গিয়ে সেনাবাহিনীকেই ব্লেম দিচ্ছেন। এবং এই 5 তারিখেও আমরা কিন্তু 4 তারিখ 3 তারিখ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বলতাম সেনাবাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়। অর্থ হচ্ছে বিজয় ছিনিয়ে আনতে আমাকে বাহিনী লাগবেই। তো সেই জায়গা থেকে এই বাংলাদেশের সার্বভৌমত্বের এন্ড অফ দ্য ঠিকানা হচ্ছে কিন্তু এই সেনাবাহিনী। অতএব যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নির্লসভাবে আমাদের জন্য কাজ করছে, তাদেরকে বিতর্কিত করে রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকবে না, সেটাই তিনি ইঙ্গিত করেছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, সংযমী হতে হবে, ভদ্রভাবে চলতে হবে এবং আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে করতে হবে। আপনার কাছে কি মনে হয় না যে গত 8 মাসে আমরা রাজনীতিবিদরা বরঞ্চ এই সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর তুলনায় হাজার হাজার গুণ খারাপ কাজে জড়িত ছিলাম এবং আমরা দেশের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য তেমন ভূমিকা পালন করতে পারি নাই? টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রাস্তাঘাটের সংঘাত কিংবা মারামারি, এগুলো কি কোনো সেনাবাহিনী কিংবা কোনো কর্মকর্তা করেছে? আমাদের মতো রাজনৈতিক পরিচয় দিয়েই কেউ না কেউ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি তার এই বক্তব্য সঠিক। এবং আপনি দেখেন, সেনাপ্রধানের যদি ইচ্ছা থাকতো যে বাংলাদেশের কোনোভাবে বাংলাদেশকে সেনাবাহিনী নির্ভর কোনো একটি নতুন করে কুসৃষ্টি করা, তাহলে তো 5 তারিখ ছিল সবচেয়ে বেস্ট পয়েন্ট। এটা তো লোকজন বলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তো সেনাপ্রধান তো সেদিন নেয়নি, এবং তিনি বারবার অভয় দিয়ে বলেছেন যে আমাদের মধ্যে ওই চিন্তা নেই, ওই পরিকল্পনা নেই, আমরা চাই বাংলাদেশটা রাজনীতিবিদদের হাতেই পরিচালিত হোক। এমনকি আপনি যেটা নোট করে বললেন 25 তারিখের কথা, ওই দিন তার বক্তব্যে এটাও বলেছেন আমরা কিন্তু চাই বাংলাদেশী একটি সুন্দর গণতান্ত্রিক পথে নির্বাচন হোক, সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকুন। এখন আমাদেরকে প্রত্যেকটা শব্দ চয়নের অর্থ বুঝতে হবে। আমি আপনার সাথে ফুললি এগ্রি যে জেনারেল ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক মানুষ, স্বাধীন চেতা মানুষ, এই দেশের মানুষের মূল্যবোধকে, ধর্মীয় মূল্যবোধকে, দেশকে তিনি সবার চাইতে বেশি ভালোবাসেন। তার কাছে শেখ হাসিনা ইম্পর্টেন্ট না, তার কাছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ইম্পর্টেন্ট না, দেশটা ইম্পর্টেন্ট। ভেরি গুড, ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ার। আপনি শুনলেন, যদিও তিনি সেনাবাহিনীর সাথে সংযুক্ত না, বাট আই ওয়াজ অ্যামেজিং
amazed that he could describe so very very openly. আপনার কি অভিমত? এই যে সেনাপ্রধান এত শক্তিশালী একটা কঠোর মনোবল নিয়ে তিনি কথাগুলো বলেছেন এবং বিরক্ত হয়ে বলেছেন, সেই কথাগুলো প্রত্যেকটা মানুষের কারণে করে প্রবেশ করেছে। তারপরে কিছু সংখ্যক লোক এই যে অযাচিতভাবে সমালোচনা করছে, এই প্রসঙ্গে আপনার কথা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব আপনার মূল্যবান বক্তব্য দিয়ে। ডক্টর ফয়েজ এডুকেটেড পারসন এবং মিলিটারি সেন্টিমেন্ট বুঝে, এবং মিলিটারিকে নিয়ে কমেন্ট করতে হলে মিনিমাম একটা নলেজ থাকা দরকার। দুর্ভাগ্য হলো আমাদের দেশের এই যারা একটু কথা বলার সুযোগ পায়, যারা একটু মিডিয়া কানেক্টেড, এর একটা বড় অংশ হলো বাটপার। আচ্ছা, বড় একটা অংশ হলো নিজের কোটারি ইন্টারেস্টের বাইরে কখনো কথা বলে না, যার জন্য যেখানে সুযোগ পাবে সেইখানে তাকে ভিলেনাইজ করার চেষ্টা করে। জেনারেল ওয়াকারকে স্যার আপনিও কাছ থেকে দেখেছেন, আমিও খুব কাছ থেকে দেখেছি। আপনার 4 কোর্স জুনিয়র, আমার 5 কোর্স সিনিয়র। আমরা একসাথে এসআইনটিতে ট্রেনিং করেছি, ওয়েপন ট্রেনিং কোর্স। এবং তার সেন্স অফ রেসপন্সিবিলিটি এইরকম, আমি একদিন একটা মেসেজ পাঠিয়েছি 5ই আগস্টের মাসখানে পরে। হি ওয়াজ কাইন্ড এনাফ, হি কল মি ব্যাক। আমি একটা জনসভার ভিতর ছিলাম, আমি ফোনটা ধরতে পারি নাই, পরে একটু কথা হয়েছে। এরপর আর একদিন আমি কল দিলাম, উনি কল ধরতে পারেননি। রাত 11:15টার সময় আমাকে কল করেছেন। এখন আই মিস দ্য কল, আমি আবার ঘুমিয়ে গেছি, দেখতে পারি নাই। সো এত ব্যস্ততার ভিতরে সে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের অ্যাটেনশন দিতে পারছে, দেখেন। সো আমার তাকে দেখে মনে হয়েছে যে ওই জেনারেল জয়েন্ট চিফ অফ স্টাফ আমেরিকান জেনারেল মাইক মিলার যখন বলেছিলেন ট্রাম্পের পাগলামির সময় যে কংগ্রেস দখল করো, পার্লামেন্ট দখল করো, তো সে বলছে যে উই ডোন্ট সার্ভ এ টাইরান্ট, উই ডোন্ট সার্ভ এনি পারসন, উই ডোন্ট সার্ভ এনি ফ্যামিলি, আওয়ার লয়ালিটি ইজ দ্য সভরেনিটি অফ দ্য কান্ট্রি। জেনারেল ওয়াকার ইতিহাসে 2টা নাম লিখিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে আছে কিনা। ফার্স্ট, তিনি বাংলাদেশে একটা রক্ত গঙ্গা বন্ধ করেছেন, গৃহযুদ্ধ থেকে যেখানে ইন্ডিয়ান পাপেট সেনাবাহিনী অফিসার প্রস্তুত ছিল ক্ষমতা নিয়ে মানুষকে খুন করে রক্ত গঙ্গা বয়ে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। আর যেই মুহূর্তে, যেমনটা আপনি বলেছেন, স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী, দরকার সরকার, উনি সেই খুব কম জেনারেল আছে যারা এই টেম্পটেশনকে মানে এইটাকে সরিয়ে নিজে রেস্ট্রেন করতে পারে, উনি সেটা দেখেছে। এবং আমি তো আর এক জায়গায় শুনেছি যে সেনাবাহিনী ক্ষমতা নিলে আলটিমেটলি কন্ট্রোভার্সিয়াল হয় যদি না লম্বা সময় করে। জেনারেল পার্ক সো-হি দক্ষিণ কোরিয়ার। সো আমি যতটুকু ওনাকে বুঝি, উনি ক্ষমতা নেবে না, উনি গণতন্ত্রের জন্য যা যা প্রয়োজন এবং এই ফ্যাসিজমের জন্য যেহেতু জাতি বিভক্ত হয়ে পড়েছে, এই জাতিকে সংহতি করার জন্য যা করার সেইটা উনি করবে বলে আমার ধারণা। ওই দিন যা বলেছে, নাথিং রং। আমাদের লয়ে 2টা কথা আছে, যে যখন জাজমেন্ট অথবা যখন আপনার আর্গুমেন্টস হয় 2টা, যে সামথিং সেইড বাই দ্য ওয়ে, যেটা ধর্তব্য না, রেসিডেন্টাল রেশিও, যেটা রেশিও যেটা ওইটা হলো ধর্তব্য। তাহলে উনি পরে কি কথাটা বলেছেন, পরে বলেছে যে স্বাধীন কমিশন যদি কারো ইনভলভমেন্ট থাকে, ফরেন ইনভলভমেন্ট থাকে, সেটা বের করবে। আমাদের ওই যে দুষ্ট চক্রটা, তারা প্রথমটাকে ধরে ওইটাকে এক্সপ্লয়েট করছে। যে জেনারেল ওয়াকার আরেকটা কথা বলে থাকে তার সম্বন্ধে, যে ফ্রাউনের লালন পালনে মুসা সৃষ্টি হয়েছিল। আমি বলেছিলাম সেটা, উনি এরকম আল্লাহর তরফ থেকে কেউ ভাবে নাই, আমিও ভাবি নাই যে 5 তারিখ এই ফ্যাসিজমের পতন হবে। সো আল্লাহর তরফ থেকে, এবং ওনার অনেস্টি, ওনার ইন্টিগ্রিটি, ওনার সততা, নোবডি ক্যান কোশ্চেন। বাট স্টিল আমি সশস্ত্র বাহিনীতে ছিলাম, যারা ডাইরেক্ট ফ্যাসিজমের সাথে কাজ করে কিছু লোক, তাদের বিরুদ্ধে কিছুটা ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নেবেন বলে জনগণের একটা প্রত্যাশা রয়েছে। আমরা সেটা প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনেছেন। দেশটা তো আমাদের, এই দেশের যে বর্তমান কর্মসূচি চলছে, যারা করছেন, যারা এটার সাথে জড়িত,
আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান, অন্যান্য উপদেষ্টা যারা আছেন, আমাদের উচিত হবে দেশটাকে হানাহানি, মারামারি, কাটাকাটির হাত থেকে রক্ষা করার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, একইভাবে সচেতন জনগণকে বুঝতে হবে কারা দেশের পক্ষে কাজ করছে এবং দেশের বিরুদ্ধে কাজ করছে। এইভাবে যদি চলতে থাকে হয়তো আমাদের মুক্তির দিন অনেক বিলম্বিত হবে। আমরা সেটা চাই না। আমরা চাই অতি সহজে, অতি সাধারণভাবে, অতি দ্রুত একটি শান্তি এবং মুক্তির দেশ। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।